Assalamualaikum. Welcome to our channel Learn English in Bangalore. আজকে শিখব আমরা প্রিপোজিশনের ব্যবহার। সঠিকভাবে ইংলিশে লিখতে ও বলতে গেলে প্রিপোজিশনের সঠিক ব্যবহার জানা খুবই জরুরি। আজকে আমি চেষ্টা করব খুব সহজেই বাংলায় প্রিপোজিশনগুলো বোঝানো। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রথমে আমরা জেনে নিই প্রিপোজিশন অর্থ আসলে কি। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। তো প্রিপোজিশন আসলে কার পূর্বে অবস্থান করে? নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন অবস্থান করবে এবং সেন্টেন্সের সাথে নাউন বা প্রোনাউনের একটি সম্পর্ক স্থাপন করবে। আমরা যদি দেখি তাহলে দেখব যে প্রিপোজিশন বাংলায় বিভক্তির ন্যায় কাজ করে থাকে এবং আমরা প্রথমেই জানবো যে প্রথমা বিভক্তি এটির চিহ্ন হচ্ছে শূন্য এবং প্রিপোজিশন হিসেবেও এটি শূন্য প্রিপোজিশন রিপ্রেজেন্ট করে। তারপর দ্বিতীয় বিভক্তি কে রে প্রতি টু প্রিপোজিশনকে রিপ্রেজেন্ট করে। তৃতীয় বিভক্তি দ্বারা দেয়া কর্তৃক বাই এবং উইথ প্রিপোজিশনকে রিপ্রেজেন্ট করে। বাই দ্বারা ব্যক্তি এবং উইথ দ্বারা বস্তু বোঝাবে। চতুর্থ বিভক্তি কে রে জন্য এটি ফর প্রিপোজিশন দ্বারা রিপ্রেজেন্ট হয়ে থাকে। পঞ্চমী বিভক্তি হতে থেকে যে এটি ফ্রম প্রিপোজিশন দ্বারা রিপ্রেজেন্ট হয়ে থাকে। ষষ্ঠী বিভক্তি র এর এটি অফ প্রিপোজিশন দ্বারা রিপ্রেজেন্ট হয়ে থাকে। এরপর সপ্তমী বিভক্তি এ অন্তঃস্থান তে এটি এক ইন এবং অন প্রিপোজিশন দ্বারা রিপ্রেজেন্ট হয়ে থাকে। এখন আমরা দেখব প্রিপোজিশন অফ এর ব্যবহার। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে অফ প্রিপোজিশনটি মালিকানা এবং পরিমাণ। মালিকানা যাকে কিনা আমরা ইংলিশে পজিশন বলে থাকি এবং পরিমাণ হচ্ছে এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি। এই দুইটি ব্যবহার আমরা অফ প্রিপোজিশন দ্বারা করে থাকি। প্রথমে কিছু एग्जांपल দেখে নিই। The leg of the chair is broken. The house of my father is really nice. এখানে আমরা দেখছি যে সাবজেক্ট দা লেগ এরপরে অফ প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে এবং এটি চেয়ারের লেগ। সো চেয়ারের একটি মালিকানা সত্ত্ব বোঝানো হচ্ছে এই লেগের উপরে। আবার মাই ফাদার্স হাউস, তো এখানে হচ্ছে কি হাউসের একটি মালিকানা সত্ত্ব বোঝানো হচ্ছে যা কিনা আমার বাবার। তো এক্ষেত্রে হচ্ছে আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করব, কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করতে হবে যে অ্যাপোস্ট্রফি এস দ্বারাও মালিকানা সত্ত্ব বোঝায়। তো কখন অফ ব্যবহার করব এবং কখন অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব সেটি আমরা জানতে চাইলে আমাদেরকে দেখতে হবে যে আমরা অবজেক্ট অথবা থিংস আর নট অ্যালাইভ, যাকে কিনা বাংলায় আমরা বস্তু কিংবা জড় বস্তু বলছি, এই সবের ক্ষেত্রে এসব যখন সাবজেক্ট হবে তখন আমরা অফ ব্যবহার করব এবং অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব যখন পারসন, গ্রুপ অফ পিপল, অর্গানাইজেশন, কান্ট্রি, অ্যানিমাল মানে ব্যক্তি, জাতি, সংস্থা অথবা দেশ অথবা পশু বোঝাবে সাবজেক্ট, তখন আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। যেমন মাই ফাদার্স হাউস ইজ রিয়েলি নাইস, দ্য ডগস লেগ ইজ ব্রোকেন। এখানে মালিকানা সত্ত্বই বোঝাচ্ছে, কিন্তু আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করছি। আশা করি ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব যে এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি বা পরিমাণ কিভাবে বোঝাচ্ছে অফ দ্বারা। এক্সাম্পল গুলো দেখি। A lot of students learn English. A number of people live here. A great deal of animals live in the zoo. A majority or minority of cats eat mice. A couple of doctors were seen at hospital. এখানে a number of, a lot of, a great deal of, a majority or minority of, a couple of, এগুলো দ্বারা কিন্তু কোয়ান্টিটি বোঝানো হচ্ছে, পরিমাণ বোঝানো হচ্ছে। তো এইগুলো পরিমাণ বোঝানোর জন্য আমরা অফ প্রিপোজিশনটি অ্যাড করেছি। আবার all of the students hate math. Most of the restaurants expect a tea. Almost all of my friends are kind. এখানে আমরা নোটিস করলে দেখব যে all of the students দ্বারা বোঝানো হচ্ছে যে সমস্ত স্টুডেন্টকে। এখানে যদি বলা হতো যে স্টুডেন্টস হেট ম্যাথ, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে কোন স্টুডেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু অল দ্বারা ব্যাপারটাকে স্পেসিফিক করা হয়েছে। আবার মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট বলার ক্ষেত্রে এখানে বোঝানো হচ্ছে যে সব, অল্প, মোস্ট অফ দ্য বলতে
সবগুলোকেই মোটামুটি বোঝানো হচ্ছে। কিন্তু যদি শুধু বলা হতো যে দ্য রেস্টুরেন্টস, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে কোন রেস্টুরেন্ট বলা হচ্ছে। তবে ব্যাপারটা এখানে স্পেসিফিক। আবার অলমোস্ট অল অফ মাই ফ্রেন্ডস, এখানে যদি বলা হতো শুধু মাই ফ্রেন্ডস আর কাইন্ড, তো আমার কোন ফ্রেন্ডের কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। কিন্তু অলমোস্ট অল অফ বলার কারণে আমরা বুঝতে পারছি যে আমার সব ফ্রেন্ডের কথাই বলা হচ্ছে। তো এরকম স্পেসিফিক পরিমাণ বোঝাতেও আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করতে পারবো। এমনই আরো কিছু এক্সাম্পল আছে: মেনি, মাচ, আ ফিউ, আ লিটল, ওয়ান, টু, থ্রি, বোথ, সেভারাল, সাম, এনি। এগুলোর সাথেই ঠিক আমরা এভাবে অফ অ্যাড করে আমরা পরিমাণ বোঝাতে পারি। এরপরে আমরা দেখছি যে ইউজ অফ প্রিপোজিশন উইথ। তো এখন আমরা প্রিপোজিশন উইথ এর ব্যবহার সমূহ জানবো। এখানে একটি চার্ট দেওয়া আছে। চার্টটা দেখলে আপনারা অ্যাট এ গ্ল্যান্স সবগুলো ব্যবহার একসাথে দেখতে পারবেন। তো আমি এখন এক্সাম্পলে চলে যাচ্ছি। প্রথমে আছে সাথে, ইউ লিভ উইথ ইউর ফ্রেন্ড, আই ক্যান নট ডু ইট উইথ ইউ। মানে তুমি তোমার বন্ধুর সাথে বসবাস করো, আর আমি তোমার সাথে এটি করতে পারবো না। তো এখানে সাথে বলতে, সাথে বোঝাতে আমরা উইথ প্রিপোজিশনটি ব্যবহার করেছি। তারপর বৈশিষ্ট্য, she is girl with red hair, this is a house with swimming pool। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেয়ের কথা বলা হয়েছে যে কিনা লাল চুল বিশিষ্ট। তো লাল চুল তার একটি বৈশিষ্ট্য এবং এটি দ্বারা আমরা মেয়েটিকে চিনতে পারছি। আবার সুইমিং পুল হচ্ছে এই হাউসটির একটি বৈশিষ্ট্য। তো এই ধরনের বৈশিষ্ট্য বোঝার ক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশন ব্যবহার করতে পারি। তারপর দ্বারা, তবে দ্বারা কথাটি অবশ্যই বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হবে, যেমন বিট উইথ আ স্টিক, রাইট উইথ আ পেন্সিল। তো এখানে আসলে কি দিয়ে মারার কথা বলা হচ্ছে? স্টিক দ্বারা। আবার কি দ্বারা লেখার কথা বলা হচ্ছে? পেন্সিল দ্বারা। তো আমরা এখানে এই দ্বারা ব্যাপারটি বোঝানোর জন্য আমরা উইথ প্রিপোজিশনটি ব্যবহার করে থাকবো। এরপরে আমরা আরো কিছু এক্সাম্পল দেখব, যেমন বহন করা, আর ইউ উইথ আ সেল ফোন, আর ইউ উইথ অ্যাডমিট কার্ড। তুমি কি সেলফোন বহন করছো, কিংবা তুমি কি অ্যাডমিট কার্ড বহন করছো? তো এই ধরনের বহন করার ক্ষেত্রেও আমরা উইথ ব্যবহার করব। তারপর কারণ বোঝাতে, যেমন আই অ্যাম সিক উইথ ফিভার, শি ইজ ডান্সিং উইথ জয়। এখানে আমার ফিভারের সিক হওয়ার কারণটি হচ্ছে ফিভার, এবং তার ডান্সিং এর কারণটি হচ্ছে জয়। সো এই ধরনের কারণ যখন বোঝাবে একটা সেন্টেন্স দিয়ে, তখন আমরা সেখানে উইথ প্রিপোজিশন ব্যবহার করব। তারপর সত্ত্বেও, with all her faults she with all her faults he like her। অর্থাৎ তার সমস্ত দোষ থাকা সত্ত্বেও সে তাকে পছন্দ করে। তো এখানে আমরা দেখছি যে সত্ত্বেও মানে তার দোষ আছে, এটি সত্ত্বেও তাকে পছন্দ করছে। তো এই সত্ত্বেও কথাটি বোঝানোর জন্য আমরা উইথ প্রিপোজিশনটি এখানে ব্যবহার করেছি। তারপরে আমরা দেখছি ইউজ অফ প্রিপোজিশন ওয়ান, মানে আমরা অন এর ব্যবহার সমূহ দেখব। এখানে এই ডায়াগ্রামটি দ্বারা আমরা অন এর ব্যবহার সমূহ একটি ডায়াগ্রামের ভিতরে বোঝানোর চেষ্টা করেছি, এবং এক্সাম্পল যেটি আমি প্রথমে দিচ্ছি, দিনের পূর্বে, আই অ্যাম ফ্রি অন সানডে, শি উইল কাম অন মানডে। সপ্তাহের এই দিনগুলো নামের আগে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করব। তারপর সময়ের আগে, যেমন শি উইল রিচ অন টাইম, তারপর শি উইল রিচ ইন টাইম। তো এখানে একটি ব্যাপার খুব লক্ষণীয়, সেটি হচ্ছে কি আমি অন টাইম লিখেছি, আবার ইন টাইমও লিখেছি। কিন্তু কেন লিখেছি? অন টাইম বলতে আসলে ঠিক ঠিক যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়টি যখন বোঝাবে তখন অন ব্যবহৃত হবে, কিন্তু যখন ঠিক সময়ের আগ মুহূর্তের কথা বলা হবে কিংবা আগের কথা বলা হবে তখন ইন ব্যবহৃত হবে। যেমন সে যদি এখানে 5টার সময় তাকে সে যদি পৌঁছানোর কথা থাকতো, তাহলে ঠিক যখন 5টার সময় সে পৌঁছাতো তখন আমরা অন ব্যবহার করতাম। কিন্তু সে যদি 5টা বাজার 1 মিনিট আগে কিংবা 1 সেকেন্ড আগেও সে পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকবো। আশা করি এটা বুঝে গিয়েছে। তারপর হচ্ছে গিয়ে সম্পর্কে, যেমন আই এম রাইটিং অন শেক্সপিয়ার, হি ইজ রাইটিং আ বুক অন ইকোনমিক্স। সো সে শেক্সপিয়ার সম্পর্কে লিখবে, এবং আমি শেক্সপিয়ার সম্পর্কে লিখবো, এবং আরেকজন লিখছে সে ইকোনমিক্স এর উপরে। তো এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে আমরা অন প্রিপোজিশনটি ব্যবহার করে থাকবো।
এরপরে আমরা আরো কিছু উদাহরণ দেখব, যেমন পক্ষ, দে আর কোয়ারলিং, হুইচ সাইড আর ইউ অন। তো তারা ঝগড়া করছে, তুমি কোন পক্ষে। তো পক্ষ বোঝানোর ক্ষেত্রে এখানে আমরা অন প্রিপোজিশনটি ব্যবহার করব। তারপর কাজে থাকা, হি ইজ অন ট্যুর, বিজনেস, হলিডে। সো সে এটি এক ধরনের কাজের মধ্যে বলা যেতে পারে, যেমন ট্যুর, বিজনেস কিংবা হলিডে। সো এই ধরনের কাজের আগে আমরা অন ব্যবহার করব। এরপরে সময় বা স্থানের নিকট, যেমন দেয়ার ওয়াজ নো হাউস অন দ্য মেইন রোড। সো মেইন রোডের নিকট আসলে কোনো হাউস নেই, এখানে আমি মেইন রোডের নিকট বোঝানোর জন্য এখানে অন প্রিপোজিশনটি ব্যবহার করেছি। তারপরে দিক বোঝাতে, যেমন ড্রাইভ অন দ্য গ্রাস এন্ড পার্ক দ্য কার দেয়ার, মানে গ্রাসের উপর দিয়ে ড্রাইভ করো এবং সেখানে পার্ক করো। তো এখানে হচ্ছে কি কোন দিকে এই পার্ক করবে এবং কোন দিকে ড্রাইভ করবে সেটি বোঝানোর জন্য এখানে অন প্রিপোজিশনটি ব্যবহৃত হচ্ছে। তারপর জোর দেয়া বোঝাতে, লাইক আই মাস্ট ইনসিস্ট অন ফলোইং দিস রুল, মানে আমি এই রুলটি ফলো করার জন্য জোর দিচ্ছি। তো এখানে যখন আমি জোর দিয়ে কোনো কিছু বলবো তখন ইনসিস্টের পরে অবশ্যই অন ব্যবহৃত হবে। তারপর নির্ভর বোঝাতে, যেমন দে ডিপেন্ড অন ইচ আদার, সো তারা একজন আরেকজনের উপর নির্ভর করছে। তো এই ধরনের নির্ভরশীলতা প্রকাশ করতে আমরা ডিপেন্ডের পরে অন ব্যবহার করব। তারপর মনোযোগ, হি ইজ কনসেন্ট্রেটিং অন হিজ ওয়ার্ক। তো মনোযোগের ক্ষেত্রেও আমরা মনোযোগের পরে অন ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে বেল আইকন ক্লিক করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।